আজকে ক্রাইমের যে সত্য ঘটনা শুরু করছি সেটা নয়ডার একটা ঘটনা। নয়ডার একজন ছেলে, নাম অঙ্কিত চৌহান, দিল্লির একজন মেয়ে যার নাম অমিশা। দুজন একসাথে ব্যাঙ্গালোরের কোনো কোম্পানিতে কাজ করত। দুজনের পরিচয় হয়, তারপরে তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব, তারপরে হয় প্রেম। তারপর তারা নিজেদের এই প্রেমের ব্যাপারে বাড়িতে জানিয়েছিল। বাড়িতে জানাবার পর দুই বাড়ির লোকজনের মধ্যে দেখা সাক্ষাৎ কথা হওয়ার পর দুজনের বিয়ে ঠিক হয়ে গেছিল। তারা ব্যাঙ্গালোর থেকে চেষ্টা করে দিল্লির একটা কোম্পানিতে কাজ নিয়ে চলে এসেছিল। অঙ্কিত আর অমিশা দুজনের বিয়ে ঠিক হয়ে যায়। তারা দুজনেই চাইছিল যে তারা দুজন ব্যাঙ্গালোরে আর থাকবে না, তারা চলে আসবে নিজেদের বাড়ির কাছাকাছি এরিয়াতে। তারা চাকরি খুঁজছিল, তারা দুজনেই চাকরি পেয়ে যায় দুটো আলাদা আলাদা কোম্পানিতে। দুজন নয়ডাতে এসে নিজের নিজের চাকরি শুরু করেছিল। তাদের বিয়েও হয়ে গেছিল। বিয়েটা হয়েছিল 13ই মার্চ 2015। তাদের বিয়ের 1 মাস 10 দিন পরে 13ই এপ্রিল 2015 সেটাই ছিল ঘটনার দিন। ঘটনার দিন ঘটে গেছিল একটা বড় সড় দুর্ঘটনা, যে দুর্ঘটনাতে প্রাণ চলে গেছিল অঙ্কিত চৌহানের। কিন্তু তার আগেই বলি আরো কয়েকটা কথা। সেটা হচ্ছে, অঙ্কিত এত বছর সব সময় কোনো না কোনো কোম্পানিতে কাজ করেছিল, কিন্তু অঙ্কিত ঠিক করেছিল যে সে নিজের আলাদা করে কোনো একটা বিজনেস করবে। অঙ্কিতের দুজন প্রিয় বন্ধু, একজনের নাম গগন, আরও একজনের নাম প্রতীক, তিনজনে মিলে নিজেদের জমা পুঁজি লাগিয়ে একটা অনলাইন শপিং অ্যাপে কাজ শুরু করেছিল। তারা নিজেদের জন্য নয়ডাতে একটা অফিসও নিয়েছিল। সেই অফিসটার ইন্টিরিয়ারের কাজ চলছিল। তিন বন্ধু তিনজনেই কিন্তু পুরোপুরি মনোযোগ দিয়ে চেষ্টা করছিল যে নতুন করে ওই বিজনেসটা কিভাবে আরো আরো উন্নতভাবে শুরু করা যায়। সেটার জন্য তারা বারবার দেখা সাক্ষাৎ করছিল, কথা বলছিল। সেই জন্যই আজকাল অঙ্কিত বেশিরভাগ সময় অফিস থেকে ছুটি নিয়ে নিজের ওই অফিস বা নিজের ওই অনলাইন অ্যাপটার দিকে কাজ করাতে বেশি মনোযোগ দিচ্ছিল। ঘটনার দিন সে নিজের ফ্রেন্ড গগনকে কল করেছিল। কল করে বলেছিল যে ব্যবসার ব্যাপারে কিছু ডিসকাস করব, তো একসাথে আমরা দুজন লাঞ্চ করব, তুই তাড়াতাড়ি আমার ফ্ল্যাটে চলে আয়। গগন আধ ঘন্টার মধ্যে চলে এসেছিল নিজের বন্ধু অঙ্কিত চৌহানের ফ্ল্যাটে। তারপর তারা দুজন মিলে সেখান থেকে 13 কিলোমিটার দূরে, যেখানে অঙ্কিতের ওয়াইফের অফিস, সেখানে চলে গেছিল। কারণ তিনজন মিলে তারা একসাথে ব্যবসার ব্যাপারে আলোচনা করবে আর লাঞ্চ করবে, এটা তারা ঠিক করেছিল সেদিন। অঙ্কিত ব্যাপারটা নিজের স্ত্রীকে ফোন কলে জানিয়েছিল, আর নিজের বন্ধু গগনকে সঙ্গে নিয়ে নিজের ফরচুনার গাড়ি নিয়ে চলে গেছিল স্ত্রীর অফিসের কাছে। একটা পার্কিং লটে নিজেদের গাড়িটাকে পার্ক করে ওয়েট করছিল স্ত্রী চলে আসার। স্ত্রী এসেছিল, তারপরে তারা তিনজনে একসাথে একটা অফিসের কাছাকাছি রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করেছিল। লাঞ্চ করা যখন তাদের শেষ হয়েছিল তখন বাজছিল 4টে। তারা 4টের সময় আবার সেখান থেকে বেরিয়ে এসেছিল, স্ত্রী চলে গেছিল নিজের অফিসে। আর দুই বন্ধু অঙ্কিত আর গগন নিজেদের যে গাড়ি রয়েছে সেখানে এসে দাঁড়িয়েছিল। গাড়ির কাছে এসে তারা দেখে যে তাদের গাড়ির সামনে একটা গাড়ি দাঁড় করানো রয়েছে। তাদের মনে হয় যে এইভাবে গাড়িটা দাঁড় করানো থাকলে তারা কিভাবে নিজেদের গাড়িটা ওখান থেকে বের করতে পারবে। তো আশেপাশে দেখে যে না, সেখানে তো ওই গাড়ি যেটা সামনে দাঁড়িয়ে আছে তার মালিক বা ড্রাইভার কেউ নেই। এবার দুই বন্ধু ঠিক করে যে আমরা সাইডে একটু গিয়ে একটু গল্প করি, একটু স্মোক করি, ততক্ষণে হয়তো এই গাড়ির মালিক চলে আসবে। এবার তারা দুজনে একটা সাইডে একটা গাছের ছাওয়ায় বসে স্মোক করে, কিছুক্ষণ কাটে সেখানে। তারা নিজেদের ব্যবসা নিয়েই কিন্তু আলোচনা করছিল। এবার তারা দুজন যখন আবার সেই পার্কিং এর কাছে এসে দাঁড়ায়, দেখে
সামনে যে গাড়িটা দাঁড় করানো ছিল সেটা আর নেই। সুবিধা হয়েছে, এবার অঙ্কিত ড্রাইভার সিটে বসে, পাশে বসে গগন, গাড়িটা চালানো শুরু হয়। 10 মিনিট মতো তারা এগিয়েছে। এগিয়ে সামনে যে আয়নাটা ছিল সেটাতে অঙ্কিত দেখে যে পেছনে সেই গাড়িটা অনেকক্ষণ ধরে আসছে। সেই গাড়িটা হচ্ছে পার্কিংয়ে তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা যে গাড়িটা, সেটাই। অঙ্কিত নিজের বন্ধু গগনকে বলে যে পেছনে একবার দেখো, সেই গাড়িটা পেছন পেছন এখনো আসছে। গগন বলে আমিও এটা লক্ষ্য করেছি। অঙ্কিত এবার বলে যে ওই গাড়ির যে নাম্বারটা আছে সেটা নোট করে রাখো। কেন এইভাবে ওই গাড়িটা আমাদের পেছন পেছন আসছে সেটা বুঝতে পারছি না। ওই অবস্থাতেই অঙ্কিত নিজের ফোন থেকে প্রতীক, যে তাদের ব্যবসার আরো একজন পার্টনার, 3জন মিলে তারা ব্যবসাটা করেছিল, প্রতীককে কল করে। প্রতীককে কল করে অঙ্কিত জানায় যে এইভাবে পার্কিং এ আমাদের গাড়ির সামনে একটা গাড়ি দাঁড় করানো ছিল, হঠাৎ করে আবার পেছন পেছন সেই গাড়িটাই আসছে। প্রতীক বলে নিজেদের লোকেশনটা পাঠাও, দেখছি কি করতে পারি, আর যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাও। কিছুক্ষণ পরেই ওই এরিয়াতেই অঙ্কিতের একজন মাস্তুতো ভাই, যার নাম নরেশ, সে থাকে। নরেশকে কল করা হয়। নরেশকে কলে সেই একই কথা জানিয়েছিল অঙ্কিত, যে দুপুর বেলায় 4টের সময় রাস্তাতে প্রচুর গাড়ি রয়েছে, কিন্তু 2জন গাড়ি নিয়ে আমাদের পেছন পেছন আসছে। পিস্তত দাদা নরেশ বলেছিল যে কি করব, আমি কি ওখানে আসবো, এতটা কথা হয়েছিল। তার মধ্যেই নরেশ বুঝতে পারে যে অঙ্কিতের ফোনটা অঙ্কিতের হাত থেকে পড়ে যায়। এখানে কিন্তু ঘটে গেছিল অন্য একটা ঘটনা। ঘটনাটা ছিল সেই যে গাড়িটা এতক্ষণ ধরে পেছন পেছন আসছিল, সে সামনে এসে অঙ্কিত আর গগনের গাড়ির রাস্তা রুখে দাঁড়ায়। সেই গাড়ি থেকে একজন নেমে এসেছিল, নেমে খুব কাছে দাঁড়িয়ে অঙ্কিতকে গুলি করেছিল। অঙ্কিতকে গুলি করা মাত্রই অঙ্কিতের হাত থেকে ফোনটা পড়ে যায়। দ্বিতীয় একজন, সে বলেছিল আমাদেরকে সবাই চিনে ফেলছে, এক্ষুনি চলো। এই কথা বলে তারা কিন্তু নিজেদের গাড়িতে বসে আবার চলে যায়। অঙ্কিত তখন খুব অসুস্থ, প্রচন্ড রক্ত বেরোচ্ছে। গগন গাড়ি চালাতে জানে না। গগন রাস্তাতে অনুরোধ করতে থাকে যে কেউ আসুন, হেল্প করুন, কেউ আমার গাড়িটা চালিয়ে আমাদেরকে অন্তত কোনো হসপিটাল পর্যন্ত নিয়ে চলুন। একজন আসে, সে ওই গাড়িটা চালিয়ে একটা হসপিটালে নিয়ে যায়। হসপিটালে 15 মিনিট কাটে। গগন রিকোয়েস্ট করছিল ডাক্তারদেরকে, কিন্তু ডাক্তাররা সেভাবে একটা অ্যাক্সিডেন্ট কেস বলে হয়তো অঙ্কিতকে গুরুত্ব দিয়ে দেখছিল না। তাকে ওই হসপিটাল থেকে রেফার করা হয়েছিল, বলেছিল যে অঙ্কিতের অবস্থা এখন ক্রিটিক্যাল, আমরা কিছু করতে পারবো না। অন্য আরো একটা হসপিটালে অঙ্কিতকে নিয়ে পৌঁছায় তার বন্ধু গগন। সেখানে তাকে ডাক্তার দেখে, দেখে বলে অঙ্কিত আর বেঁচে নেই। এবার অঙ্কিতের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। অঙ্কিতের মা, অঙ্কিতের বাবা, অঙ্কিতের স্ত্রী সবাই সেখানে চলে আসে। সবাই কান্নাকাটি শুরু করে। পুলিশ আসে, পুলিশ তদন্ত শুরু করে। পুলিশের প্রথম যে সন্দেহ সেটা হয়েছিল গগনের ওপরে, কারণ গগন সঙ্গে ছিল। গগনকে কেন আততায়ীরা গুলি করলো না, গগন কেন অক্ষত, আর গগনের বন্ধুকে এইভাবে শেষ করে ফেলা হলো কেন? গগনের কাছে অনেক জিজ্ঞাসাবাদ হয়, বারবার হয়, রোজ হয়। শুধু গগন নয়, তাদের ব্যবসার আরো একজন পার্টনার প্রতীক, 3 বন্ধু মিলে ব্যবসা শুরু করছিল। প্রতীকেরও জিজ্ঞাসাবাদ হয়, বারবার হয়। কারণ অঙ্কিত মারা গেলে এই দুজনের সব থেকে বেশি লাভ হবে। অঙ্কিতের টাকা পয়সা দিয়ে শুরু করা ব্যবসা এই দুজন হয়তো নিয়ে নেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে বন্ধুর সাথে। সেই জন্য বারবার তাদের দুজনের জিজ্ঞাসাবাদ চলছিল, কিন্তু পুলিশ সন্দেহজনক কিছু পাচ্ছিল না। তারপরে অঙ্কিতের এক পিস্তুত ভাই, যার নাম অভিষেক, যে অঙ্কিতকে ছোটবেলা থেকেই পছন্দ করতো না, ব্যবসার ক্ষেত্রেও তাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন ছিল। সেই জন্য অভিষেককেও কয়েকবার জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল থানায়, কিন্তু পুলিশ সেখানেও সন্দেহজনক কিছু পায়নি।
অঙ্কিতের যেখানে ফ্ল্যাট সেখানকার পার্কিংয়ে এক প্রতিবেশীর সাথে 2 সপ্তাহ আগে খুব ঝগড়া ঝামেলা হয়েছিল। সেই প্রতিবেশীকে ডেকেও কয়েকবার জিজ্ঞাসাবাদ হয়, সেখানেও কিন্তু সন্দেহজনক কিছু পায়নি পুলিশ। পুলিশ তদন্ত করছিল কিন্তু পুলিশ কিছুতেই কিছু বুঝতে পারছিল না। ইতিমধ্যেই কিন্তু কেটে গেছিল 2 সপ্তাহ। 2 সপ্তাহের মধ্যে অঙ্কিতের বাড়ির লোকজনরা পুলিশকে এসে আবারও জানায় যে তাদের পুরো সন্দেহ যে অঙ্কিতের স্ত্রী অমিশা এই ঘটনা ঘটিয়ে থাকবে কারো সাথে মিলে। কারণ অমিশা অঙ্কিত মারা যাওয়ার পরে বেশি দিন থাকেনি নিজের ওই ফ্ল্যাটে। নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে সে নিজের বাপের বাড়ি গিয়ে উঠেছিল। একটা স্ত্রী এরকম কিভাবে করতে পারে? একজন স্ত্রীর উচিত ছিল নিজের শ্বশুর বাড়িতে গিয়ে থাকা, বা তার হাজবেন্ড তাদের ফ্ল্যাটটাকে সাজাবার জন্য যে আসবাবপত্র বা কিচেনের যে জিনিসপত্রগুলো কিনেছেন সেগুলো নিয়ে তার শ্বশুরবাড়ি যাওয়া উচিত ছিল, যেটা সে করেনি, নিজের বাপের বাড়ি চলে গেছিল। এই ব্যাপারটা শ্বশুরবাড়ির লোকজন আত্মীয়দের মধ্যে তার প্রতি সন্দেহটাকে বাড়িয়ে দিয়েছিল। তারপর পুলিশের তদন্তের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়। এবার পুলিশ খুঁজছিল যে কোনো পরকীয়ার সম্পর্কে অমিশা রয়েছে কিনা সেটা দেখার। অনেক তদন্তের পর পুলিশ বুঝতে পারে যে অমিশা সেই ব্যাঙ্গালোরে থাকাকালীন প্রেম করেছিল অঙ্কিতের সাথে, তার সাথেই তার বিয়ে হয়েছিল। অঙ্কিতের পরে তার জীবনে আর কেউ আসেনি। পুলিশের ইনভেস্টিগেশন টিম যেহেতু কিচ্ছু বুঝতে পারছিল না, কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না, সেই জন্য একটা সময় ইনভেস্টিগেশনের গতিটা অনেকটাই কমে যায়। ধীরে ধীরে যেন তদন্তটা বন্ধ হয়ে যাবে এমন পর্যায়ে অঙ্কিতের বাড়ির লোকজনরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তারা পুলিশের ব্যাপারে তাদের যে মনোভাব সেগুলো জানিয়েছিলেন। তারা বলেছিলেন যে পুলিশ কোনো তদন্তই করছে না। এইভাবে আমাদের সুস্থ ছেলে নয়ডার একটা ব্যস্ত রাস্তা থেকে দুপুরবেলায় 4টের সময় কেউ তাকে গুলি করলো আর পুলিশ খুঁজে পেল না, আবারও তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমরা কিছুতেই সহ্য করব না। হাইকোর্ট থেকে এই ব্যাপারটার শুনানি হয়। হাইকোর্ট থেকেই ব্যাপারটা সিবিআই এর হাতে দেওয়া হয়েছিল। তারপর থেকে সিবিআই তদন্ত করা শুরু করে। সিবিআই কিন্তু সেই একই রকম ভাবে প্রথমে বন্ধুদের, তারপর স্ত্রীকে, তারপর অন্যান্য যে আত্মীয় স্বজন যাদের সাথে একটু আধটু মনোমালিন্য আছে সবার জিজ্ঞাসাবাদ হয়, বারবার হয়। তারপরে সিবিআই এর টিম ঠিক সেখানে গিয়েই আটকে যায় যেখানে আটকে গেছিল পুলিশের টিম। এবার সিবিআই এর টিম তদন্তের যে দিক সেটা চেঞ্জ করেছিল। গগন কিন্তু বারবার বলেছিল যে গুলি চালিয়েছিল গগন তাকে চিনতে পেরেছিল। গগনের কাছে সব ইনফরমেশন নিয়ে স্কেচ আর্টিস্ট দিয়ে একটা স্কেচও আঁকানো হয়েছিল। সেই স্কেচটার সাথে মিল আছে এমন এক অপরাধী ধরাও পড়েছিল। সত্যি সত্যি সে অন্য একটা কেসে অপরাধী ছিল, তবে সে জেল থেকে পালিয়েছিল। এই ঘটনার পর তাকে অ্যারেস্ট করে তাকে জেলে রাখা হয়। তবে এই যে ঘটনা ঘটেছিল অঙ্কিতকে মেরে ফেলার ঘটনা, এই ঘটনায় সে জড়িত ছিল না। এই সমস্ত ব্যাপারের পর গগনকে আবার ডাকা হয়। গগনকে জিজ্ঞেস করা হয় যে তারা গুলি করেছিল, তোমাকে গুলি করেনি কেন? গগন জানায় যে তাকে উদ্দেশ্য করেও গুলি চালানো হয়েছিল, তবে সে মাথাটা নিচু করে ফেলেছিল বলে তার লাগেনি। তবে তার বন্ধু সেই সময় ফোনে কথা বলছিল, সেই জন্য তার গুলি লেগে গেছিল। এই পর্যন্ত কিন্তু গগন বারবার বলেছিল যে সে আর তার বন্ধু অঙ্কিত ফরচুনার গাড়িতে ছিল, একটা দামি গাড়ি, আর তাদের সামনে এসে রাস্তা রুখে দাঁড়িয়েছিল হন্ডা একর্ডের একটা গাড়ি। এবার সিবিআই এর টিম হন্ডা একর্ড গাড়ি নয়ডা এরিয়াতে কার কার রয়েছে সেটার একটা লিস্ট তৈরি করতে বলা হয়। 500 জন মানুষের একটা লিস্ট বের হয়েছিল আরটিও অফিস থেকে। একটার পর একটা মালিকের সাথে কথা বলা হয়। বিভিন্ন রকম তদন্তের পর ধীরে ধীরে 699খানা গাড়ি একটার পর একটা বাদ পড়ে সন্দেহ তালিকা থেকে। বেশ কয়েকটা মাস সময় লেগেছিল এই কাজ করতে। লাস্ট পর্যন্ত
যে একটা গাড়িতে গিয়ে সিবিআই এর নজর পড়েছিল, সেই গাড়িটা কিছু সময়ের মধ্যে 4বার বিক্রি করা হয়েছিল। সেই জন্যেই পুলিশের সন্দেহটা পড়েছিল ওই গাড়ির ওপরে। ওই গাড়ির যে নাম্বারটা ছিল সেটা ছিল 2200। দেখা যায় যে সেটা একটা ফেক নাম্বার, যে নাম্বারটা নোট করে রেখেছিল গগন আর গগনের বন্ধু মৃত অঙ্কিত। 2200 এই নাম্বারটা আসলে ছিল একটা স্করপিও গাড়ির নাম্বার। ফেক একটা নাম্বার ইউজ করার জন্য এই নাম্বারটা ইউজ করা হয়েছিল। সিবিআই তদন্ত করতে গিয়ে আরো একটা ব্যাপার বলেছিল, যখন কোনো গাড়িতে ফেক নাম্বার প্লেট ইউজ করা হয় তখন গাড়ির পুরোপুরি নাম্বারটা পাল্টে ফেলা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে একটা সংখ্যা বদলে ফেলা হয়, হয় পেছন দিক থেকে, নয় সামনের দিক থেকে, নয় মাঝখান থেকে। এই ক্ষেত্রেও বোঝা যায় যে আসলে গাড়িটার নাম্বার ছিল 2300। শুধু 3-এর জায়গায় ফেক নাম্বার প্লেটে 2 বসানো হয়েছিল। গাড়ির মালিককে খোঁজা হচ্ছিল। ওই গাড়িটার প্রথম 2জন মালিকের সাথে কথা বলার পর তাদেরকে সন্দেহ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। সিবিআই ওই গাড়ির 3rd মালিককে অ্যারেস্ট করেছিল, যার নাম শশাঙ্ক। তাকে অ্যারেস্ট করা হয়েছিল জয়পুর থেকে। তার জিজ্ঞাসাবাদে সিবিআই টিম বুঝতে পেরেছিল যে তাদের তদন্ত একদম ঠিক দিকেই যাচ্ছে। শশাঙ্কের সাথে জিজ্ঞাসাবাদের পর আরো কয়েকটা নাম জানা যায়, মনোজ, পঙ্কজ আর সতপাল। তার মধ্যে পঙ্কজ 2017 সালে তার 2টো কিডনি খারাপ হয়ে গিয়ে সে মারা গেছিল। তাকে কিন্তু প্রকৃতি শাস্তি দিয়ে দিয়েছিল। এবার এই যে বাকি নামগুলো, এগুলো শোনার পরে হয়তো আপনাদের মনে হচ্ছে এরা হয়তো কোনো সুপারি কিলার, হয় বন্ধুরা বা তার ওয়াইফ সুপারি দিয়ে হয়তো কোনো কারণে তাকে এইভাবে শেষ করে দিয়েছে। কিন্তু সব ধারণা ভুল। প্রথমটায় সিবিআই বা পুলিশ টিম এটাই ভাবছিল, কিন্তু তাদের সবার জিজ্ঞাসাবাদের পর একটা নতুনই ঘটনা সামনে এসেছিল। সেটা হচ্ছে 3জন বন্ধু, মনোজ, সতপাল আর পঙ্কজ। 3জন অনেক জায়গা থেকে অনেক ধার নিয়েছে, লোন নিয়েছে, কিন্তু তারা কোনোটাই ফেরত দিতে পারেনি। তাদের 3জনের দেখা হয়েছিল শশাঙ্ক নামের এক ভদ্রলোকের সাথে। শশাঙ্ক পুরনো গাড়ি কেনা বেচার কাজ করতেন। শশাঙ্ক তাদের 3জনকে বলেছিলেন, তোমাদের এত আর্থিক অনটন, তোমাদের গাড়ি চুরির কাজ করা উচিত। তারা অবাক হয়েছিল, তারা এই পর্যন্ত কখনো কোনো চুরি করেনি। কিন্তু শশাঙ্ক তাদেরকে শিখিয়েছিল যে এমন কোনো গাড়ি চুরি করতে হবে যেটার সেকেন্ড হ্যান্ড অবস্থাতেও খুব দামি দামি গাড়ি চুরি করতে হবে। সেই জন্য গাড়ি চুরি করে যদি তোমরা আনতে পারো, আমি কিন্তু সেটা বিক্রি করতে পারবো, এটাই আমার ব্যবসা। তারপর থেকে সেই 3 বন্ধুর খুব ভালো লেগেছিল ব্যাপারটা। তারা মাঝে মধ্যে দামি গাড়ি চুরি করে ওই শশাঙ্কের কাছে এসে বিক্রিও করেছিল আর মোটা টাকা রোজগারও করেছিল। করতে করতে তাদের একদিন ওই পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ফরচুনার গাড়িটা, যেটা অঙ্কিত চৌহানের গাড়ি, সেটা খুব পছন্দ হয়ে যায়। তারা প্রথমে অঙ্কিত চৌহানের গাড়ির সামনে নিজেদের গাড়িটা দাঁড় করিয়ে রাখে। গাড়িটা ছিল শশাঙ্কের। গাড়িটা শশাঙ্ক তাদেরকে দিয়েছিল যে এই গাড়িতে গিয়ে তোমরা অন্য গাড়ি চুরি করো। তারা 3জনে মিলে ঠিক করেছিল যে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটা চুরি করে ফেলবো। সেটা তারা করতে পারেনি দিনের আলোয়। এবার তারা নতুন চোর, অভিজ্ঞতা খুব কম। নয়ডার মতো একটা বড় এরিয়ার একটা বিজি রাস্তা, দুপুর বেলায় 4টের সময় তারা ওই গাড়িটা এতটাই পছন্দ হয়ে গেছিল যে ওই গাড়ির পেছনে তারা ধাওয়া করছিল। একটা সময় তারা গাড়ির রাস্তা আটকে নিজেদের গাড়িটা দাঁড় করায় আর গুলি চালায় অঙ্কিতকে। কিন্তু তাদের প্ল্যানিং ছিল যে গাড়িতে বসে থাকা 2জনকেই গুলি করবে। তারা যখন মারা যাবে, তারা গাড়িটা চুরি করে নিয়ে গিয়ে শশাঙ্ককে দেবে। যেরকম প্ল্যান করেছিল সেই রকম কিন্তু ঘটনা তারা ঘটাতে পারেনি। তারা একখানা গুলি করেছিল, দ্বিতীয় গুলিটা গগনের লাগেনি, গগন মাথা নিচু করে নিয়েছিল। আশেপাশে তখন লোকজনের ভিড় শুরু হবে।
ইতিমধ্যে তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেছিল, কারণ গগন সিবিআইকে জানিয়েছিল যে ওই দুজনের মধ্যে একজন বলেছিল যে চলো, আমাদেরকে কিন্তু লোকজনেরা চিনতে পারছে। পরবর্তীকালেও গগন যে গুলি চালিয়েছিল তাকে শনাক্ত করেছিল। গগন আরো একটা কথা সিবিআইকে বলেছিল যে ওই যে ছেলেটা গুলি চালিয়েছিল তার হাতে একটা ট্যাটু ছিল। ট্যাটুটা কেমন ছিল সেটাও কিন্তু সে স্কেচ আর্টিস্টকে দিয়ে আঁকিয়ে ফেলেছিল। পরবর্তীকালে অনেক তদন্ত চলে। একটা সময় জানা যায় মনোজের হাতে ট্যাটু ছিল। মনোজ একটা ডাক্তারের কাছে গেছিল, বলেছিল ট্যাটুটাকে রিমুভ করতে হবে। ডাক্তার বলেছিল রিমুভ করতে পারবো, তবে 5 লাখ টাকা লাগবে। ডাক্তার কিন্তু বুঝতে পেরেছিল যে এই ট্যাটুওয়ালা ছেলেটাই সেই ছেলেটা যার ব্যাপারে নিউজ পেপারে প্রতিদিন খবর বেরোচ্ছে, যে ট্যাটু হাতে আছে এমন একজন মানুষ নয়ডার এক ব্যবসায়ীকে মাঝ রাস্তায় গুলি করে পালিয়ে গেছে। তবে ওই যে ডাক্তার যে বলেছিল 5 লাখ টাকা দিয়ে ট্যাটুটা রিমুভ করতে পারবে, সে কিন্তু পুলিশ স্টেশনে খবর দেয়নি, কিন্তু তার খবরটা জানা ছিল। যাই হোক, মনোজ কিন্তু ডিসাইড করে যে 5 লাখ অত টাকা তার কাছে নেই, তার থেকে ভালো সে গাড়ি চালাতে জানে, সে লরি চালাবে, বিভিন্ন এরিয়ায় লরি চালাবে, তাহলেই কিন্তু তার ট্যাটু কেউ দেখতে পাবে না আর সে ধরাও পড়বে না। সে বেশ কিছুদিন পালিয়ে বেড়াচ্ছিল, শেষ পর্যন্ত 2025-এ গিয়ে সবাই ধরা পড়েছিল, জিজ্ঞাসাবাদ হয়েছিল। পুরো ব্যাপারটা সিবিআই এর, পুলিশের, ছেলের বাড়ির লোকজনের, মেয়ের বাড়ির লোকজনের সব্বার সামনে এসেছিল। 13ই অক্টোবর 2025 এই ঘটনার সাথে জড়িয়ে থাকা 3জন মানুষ, যারা সেই সময় ওই গাড়িতে ছিল যখন অঙ্কিতকে মেরে ফেলা হয়েছিল, তাদের সবাইকেই আজীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। আর একজন পঙ্কজ, সে কিন্তু নিজেই কিডনি খারাপ হয়ে যাওয়ার পর মারা গেছিল। এই যে ঘটনা, এর তদন্তের জন্য বেশ কিছু বন্ধু বান্ধব, আত্মীয় আর বিশেষ করে অঙ্কিত চৌহানের স্ত্রীকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়েছিল, অনেক বদনাম হয়েছিল তার। চারিদিকের লোকজনেরা সবাই বলেছিল যে হাজবেন্ডের টাকার জন্য বা অন্য কোনো কারণ রয়েছে, যেটা পরে জানা যাবে, হাজবেন্ডকে ওয়াইফ মেরে ফেলেছে। 2 বছর খুব কষ্টের মধ্যে কাটাতে হয়েছিল অঙ্কিতের সাথে কানেক্টেড বেশিরভাগ মানুষকেই। একটা সময় সবাই সসম্মানে সবার চোখে আবারও মাথা উঁচু করে বাঁচার উপযুক্ত হয়ে দাঁড়িয়েছিল। বাকি যারা সত্যিই অপরাধী তারা ধরা পড়েছিল। আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে তারা গাজিয়াবাদের একটা জেলে রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।